আপনারা কি কখনো পিএইচডি বা পোস্টডকের জন্য অ্যাপ্লাই করেছেন আর রিপ্লাই পাননি? আর ভাবছেন আপনাদের সিভিটা এনাফ স্ট্রং ছিল না, কিংবা আপনাদের ব্যাকগ্রাউন্ড এনাফ স্ট্রং ছিল না? কিন্তু বাস্তবে সমস্যাটা কিন্তু হতে পারে আপনাদের কভার লেটারে। আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের কভার লেটারকে স্ট্রাকচার করবেন যাতে পজিটিভ রিপ্লাই পাওয়া যায়। আজকের ব্লগে আমরা আলোচনা করব জেনারিক কভার লেটার কেন রিজেক্ট হয়ে যায়, আর প্রফেসররা কোন কোন পয়েন্টগুলো আসলে খেয়াল করেন। একটা লাইভ ডেমো দিয়ে দেখাবো একটা এআই জেনারেটেড কভার লেটার কি কি প্রবলেম তৈরি করতে পারে। আর একদম শেষে বলবো 5টা প্যারাগ্রাফ ইউজ করে কি করে আপনি আপনার কভার লেটারকে পারফেক্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো, আমি স্নেহা আর আমি শুভ্র, আর এটা হলো আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আপনারা যদি আমাদের আগের ব্লগগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে আমরা চেক রিপাবলিকে থাকি, আর চেক রিপাবলিকেই হয়েছে আমাদের দুজনকারই পিএইচডি। আমরা এখন দুজনই প্রফেশনালি সেটেলড চেক রিপাবলিকে। আমি এখন অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আর আমি কাজ করি অ্যাজ আ সিনিয়র মেডিকেল রাইটার। আমরা আমাদের এই চ্যানেলে বেশ কয়েকটা ব্লগ বানিয়েছি স্টাডি আর ক্যারিয়ার ওরিয়েন্টেড টপিকস নিয়ে, আর তার প্লেলিস্টের নাম হলো স্টাডি অ্যাব্রড। আমরা এই ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করেছি আমাদের লাস্ট 15 বছরের ওপরের এক্সপিরিয়েন্স একাডেমিয়ায় বা সায়েন্টিফিক ফিল্ডের। তার মধ্যে প্রথম দুটি ব্লগে আমরা চেক পিএইচডি স্টুডেন্টের লাইফ নিয়ে আলোচনা করেছি। এইগুলোর লিঙ্ক ওপরের আই বাটনে রেখে দিলাম। আর তারপরে আলোচনা করেছি যে দেশ বা ইন্ডিয়াতে পিএইচডি করা ভালো নাকি বিদেশে পিএইচডি করা ভালো, ডিসিশন কিন্তু আপনার। তার লিঙ্কটা ওপরে আই বাটনে রেখে দিলাম। তারপরের ভিডিওতে আমরা আলোচনা করি কি করে আপনারা আপনার পিএইচডি টপিক খুঁজবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তার লিঙ্কটা আমরা ভিডিওতে পরে দেব। আমাদের এই ভিডিওগুলো দেখে আশা করি বুঝে গেছেন কিভাবে রিসার্চ টপিক খুঁজতে হয় আর কিভাবে ল্যাব খুঁজতে হয়। এইবার আপনারা নেক্সট স্টেপে এগোবেন, যেখানে আমরা বলবো কিভাবে আপনি সুপারভাইজারকে অ্যাপ্রোচ করবেন। তাই নিয়েই আজকে আলোচনা হবে। চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নিই কভার লেটার কি। সবার মনে অনেক রকম কোয়েশ্চেন থাকে এই কভার লেটার নিয়ে। এতে কি লিখতে হয়, কি লেখা উচিত, কি লেখা উচিত নয়, কিভাবে সিভিটাকে রিপ্রেজেন্ট করতে হয় কভার লেটারে, সেগুলো অনেকের কাছে ধারণাটা ক্লিয়ার থাকে না। তাই সবার আগে জেনে নেওয়া দরকার কভার লেটার কি। কভার লেটার হলো বেসিক্যালি একটা গেটওয়ে টু দ্য অ্যাপ্লিকেশন, যেটাতে আপনি এই মুহূর্তে অ্যাপ্লাই করছেন। এই চিঠিতে আপনি লিখবেন আপনার সবথেকে ইম্পর্টেন্ট স্কিলসগুলো, যেগুলো এই ল্যাবের অপরচুনিটির জন্য অ্যাপ্লিকেবল, আর সেগুলো দিয়ে আপনি কিভাবে ওই ল্যাবের কাজে কন্ট্রিবিউট করতে পারবেন, আর সঙ্গে প্রজেক্টটাও কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেইটা পরিষ্কারভাবে এক্সপ্লেন করার নামই হলো কভার লেটার। সিভি বা রেজুমে ভীষণ কোল্ড আর স্ট্যাটিক, যেগুলো আপনার ক্যারিয়ার সম্পর্কে বুলেট পয়েন্টে কিছু ইনফরমেশন দেয়। কিন্তু কভার লেটারে আপনারা সেই পয়েন্টগুলোকে কানেক্ট করবেন আপনার ভবিষ্যতের ওয়ার্ক প্লেস বা রিসার্চ প্রোগ্রাম বা ল্যাবের সাথে। সেই কোয়ালিটিগুলোকেই তুলে ধরাই আপনার কাজ, যাতে তারা বুঝতে পারে এই ক্যান্ডিডেটটি এই প্রোগ্রামের জন্য পারফেক্ট ম্যাচ। সিভি হলো আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিলস, সেইগুলো ডেসক্রাইব করার জায়গা, যেখানে বুলেট পয়েন্টসে সমস্ত পয়েন্ট লেখা থাকে। কিন্তু কভার লেটার হলো মোর পার্সোনালাইজড, যেখানে আপনি আপনার স্কিলসগুলো কিভাবে ওই ল্যাবের সাথে বা ওই ওয়ার্কের সাথে কানেক্ট করবেন সেটা এক্সপ্লেন করার জায়গা। এটা মোর পার্সোনাল, যেখানে শুধু একজন এক্সপিরিয়েন্স লোক নয়, সঙ্গে এই লোকটার পার্সোনালিটি সম্পর্কেও অনেক কিছু জানা যায়। তাই সেইগুলো খেয়াল রেখে কভার লেটারটা লিখতে হয়। আমাদের অনেক সময় কনফিউশন হয় কভার লেটার, এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস আর মোটিভেশন লেটারের মধ্যে, যেগুলো সাধারণত আপনাদের পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে কাজে লাগে। আজকে আমরা কিছু টিপস দেব যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা সবগুলোকেই ট্যাকল করতে পারবেন একসাথে। কিছু কমন স্টেপসকে কাজে লাগিয়ে আপনারা সহজেই এগুলো লিখতে পারবেন। তাই আজকের ব্লগে যদিও আমরা বেশিরভাগ সময় কভার লেটার বলবো, কিন্তু এসওপি বা মোটিভেশন লেটারের জন্য এগুলো ইকুয়ালি অ্যাপ্লিকেবল। আমরা অনেকের কাছ থেকে শুনেছি তারা যখন জব অ্যাপ্লিকেশন বা পিএইচডি বা পোস্টডকের জন্য অ্যাপ্লাই করছে, তারা তখন বলে আমি সপ্তাহে 10টা, দিনে 5টা করে অ্যাপ্লিকেশন করছি। আমরা ভাবি কি করে সম্ভব, একটা ল্যাবের সম্পর্কে এত ব্যাকগ্রাউন্ড সার্চ করার পর দিনে 5খানা লেটার লেখা অলমোস্ট ক্লোজ টু ইম্পসিবল। পিএইচডি স্টুডেন্টের জন্য তো আরও এক্সপিরিয়েন্স কম, কি করে তারা করে? তখন বুঝি তারা জেনারিক ইমেল পাঠায়।
তারা শুধু বেসিক কিছু ইনফরমেশন বাদ দিয়ে মেন স্ট্রাকচারটা সেম লিখেই পাঠাতে থাকেন সব জব অ্যাপ্লিকেশনে বা পিএইচডির অ্যাপ্লিকেশনে, আর সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে রিপ্লাই আসে না। তাই যখনই কভার লেটার লিখবেন মনে রাখবেন জেনারিক কভার লেটারকে সব সময় বিগ নো, কারণ প্রফেসররাও জানেন যে আপনারা কোনটা জেনারিক ইমেল পাঠাচ্ছেন আর কোনটা কাস্টমাইজড অর টেলার্ড ইমেল পাঠাচ্ছেন। ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সেইভাবেই আপনাদের চেঞ্জ করতে হবে কভার লেটার পার্টিকুলার ল্যাব আর রিসার্চ ডিসিপ্লিন অনুযায়ী। আপনাদের খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে কোয়ালিটি না কোয়ান্টিটি কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় বা আমাদের মনে হয় কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই নাম্বারের পেছনে না দৌড়ে প্লিজ কোয়ালিটি মেনটেন করুন, তাহলে আপনার সাকসেস রেট অনেক বেড়ে যাবে। আর এটাও মাথায় রাখবেন, আপনি যদি 10টা পাঠান ইমেল, সেই প্রফেসর কিন্তু দিনে 50টা ইমেল পাচ্ছেন সেরকমই। তাই সেই 50টা ইমেলের মধ্যে আপনার ইমেলটা কি করে ওনার চোখে পড়বে সেই নিয়েই আলোচনা করি। ছোটবেলায় মনে আছে যখন আমরা টুকলি করতাম তখন টিচার ঠিক বুঝে যেতেন কে টুকলি করেছে, আর সঙ্গে এটাও বুঝে যেতেন কার থেকে টুকলি করেছে আর কে টুকলি করেছে। ঠিক সেম রুল খাটে এখানে প্রফেসরদের জন্য, ওনারাও যথেষ্ট এক্সপিরিয়েন্স, তাই এআই জেনারেটেড বা জেনারিক কভার লেটার দেখে ওনারাও বুঝতে পারেন। আপনারা জানেন কি একজন প্রফেসর একটা কভার লেটার পড়ার সময় কি কি পয়েন্ট খোঁজেন? অনেকেই ভাবেন এটা বোধহয় জব অ্যাপ্লিকেশন। না, এটা জব অ্যাপ্লিকেশন নয়, এটা হলো আপনার ফিউচার মেন্টরকে আপনি অ্যাপ্রোচ করছেন আপনার রিসার্চ ইন্টারেস্ট দেখিয়ে। তাই এই চিঠির মধ্যে অনেক কটা পয়েন্টস থাকা দরকার যেগুলো একজন প্রফেসর খুঁজবেন। প্রথমত আপনাকে বোঝাতে হবে যে আপনি সেই ল্যাব বা পিএইচডি প্রোগ্রাম সম্পর্কে বা ডিপার্টমেন্টের সম্পর্কে কতটা জানেন, আর তার সঙ্গে এটাও জানাতে হবে যে ওদের রিসার্চ সম্পর্কে তুমি কতটা অ্যাওয়্যার, সঙ্গে রিসেন্ট পাবলিকেশন নিয়ে আপনাদের কি ধারণা আছে সেটাও পরিষ্কার করে বলতে হবে। আর আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে বা আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সের সাথে তাদের রিসার্চ কিভাবে মেলে এবং হোয়াট ইউ উইল ব্রিং অন দ্য টেবল সেটা যদি আপনি বুঝিয়ে দিতে পারেন সেই প্রফেসরকে, তার থেকে ভালো আর কিছু হয় না। সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর সেটাই করবে এই কভার লেটার। সবার আগে চলুন আলোচনা করি জেনারিক কভার লেটার কিভাবে লেখা যায়। আজকাল সবাই খুব চটজলদি কাজ সেরে নেওয়ার চেষ্টা করে, আর তাই জন্য কভার লেটারও খুব চটজলদি লিখে ফেলতে চায়। আর তাই আজকাল সবাই এআই অল্প বিস্তর ইউজ করতেই থাকে। এআই এর সুবিধা হলো সার্ট কভার লেটার রেডি, কিন্তু এআই দিয়ে যে কভার লেটার তৈরি হয় তার সুবিধা বা অসুবিধা আপনারা কি জানেন? চলুন দেখাই একটা এআই জেনারেটেড কভার লেটার কিরকম হয়। আমি এখানে ইউজ করেছি সবচেয়ে কমন আর সবচেয়ে পপুলার এআই যেটা আমরা সবাই ইউজ করি অল্প বিস্তর, চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিতে আমরা একটা জেনারিক প্রম্পট দিচ্ছি যেটা একটা কভার লেটার লেখার জন্য একটা পিএইচডি পজিশনের। চলুন একটা প্রম্পট দিলাম, রাইট আ কভার লেটার ফর আ পিএইচডি পজিশন ইন মলিকুলার বায়োলজি ফর ABCD রিসার্চ ইনস্টিটিউট। দেখি কি রিপ্লাই দেয়। দেখুন আপনার ফুল নেম, অ্যাড্রেস, এখানে বেশ কয়েকটা ডিটেলস দেখতে পাচ্ছি লেখা আছে যেগুলো হয়তো আপনার দেওয়ার দরকার পড়বে না। আর এই দেখুন ডিয়ার মেম্বার্স অফ সিলেকশন কমিটি, এভাবে লিখলে কিন্তু আপনার প্রফেসর কখনোই পছন্দ করবে না এই লেটারটা পড়তে। আমি হলে অন্তত ফার্স্ট লাইনেই আমি রিজেক্ট করে দিতাম লেটারটা পড়া, কারণ দেখেই বোঝা যাচ্ছে এটা একটা জেনারিক ইমেল। I'm writing to express my strong interest in PhD position in molecular biology at the Research Institute ABCD with a solid academic foundation in biological science and hands-on experience in molecular cellular biology techniques. I'm enthusiastic about the opportunity to contribute to and glow with your esteemed research environment. I hold a degree blah 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 অনেক কিছু লেখা, সঙ্গে লেখা আছে আমার রিসার্চ স্কিলের ব্যাপারে, ওয়েস্টার্ন ব্লট, PCR, QPCR, হ্যানা তারা অনেক কিছু লেখা আছে। What particularly attracts me to a ABCD Research Institute, cutting edge research, এখানে মেনশন করা নেই কিছুই। I am specially interested in working with Dr. someone, সেটাও দরকার নেই এখানে লেখার। এখানে কোনো স্পেসিফিক ফিল্ড, আপনার পার্সোনাল চয়েস, আপনার পার্সোনাল ইন্টারেস্ট, আপনার পার্সোনাল স্কিলস কিছুই মেনশন করা নেই। এর সঙ্গে লেখা আছে যে স্ট্রং অ্যানালিটিক্যাল থিঙ্কিং আছে আপনার, অ্যাটেনশন টু ডিটেলস আছে। এইগুলো ভীষণ ক্লিশে ফ্রেজেস, একদম ইউজ করবেন না।
Thank you considering my application. I would welcome the opportunity to discuss how my background, my skill and research interests align with the goals of the ABCD Research Institute. এখানে অনেক কিছু আছে যেগুলো আপনার পার্টিকুলার রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে বা ওই ল্যাবের সঙ্গে ম্যাচ করবে না, কারণ অফকোর্স এআই জানে না আপনি কে আর ওই রিসার্চ ইনস্টিটিউটে কি স্পেশালিটিতে আপনার ইন্টারেস্ট, তাই এইরকম এআই জেনারেটেড ইমেল একদম করবেন না। প্রবাবলি এটা গ্রামাটিক্যালি একদম কারেক্ট, সঙ্গে ইনফরমেশনটাও খুব প্রিসাইসলি লেখা, কিন্তু এই ইনফরমেশন আদৌ রিয়েল কিনা, আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা বা ওই রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা এরা দেখছে না বা এরা জানে না। তাই সেক্ষেত্রে এইসব জেনারিক ইমেল লেখার আগে এআই কিভাবে ইউজ করবেন সেটাও জানা দরকার। আর এই যে প্রম্পট লাইন লিখলাম, যেখানে একটা জেনারিক ইনফরমেশন দিয়ে দিয়েছি, সেই ইনফরমেশনটাকেও কাস্টমাইজ করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে ওই ল্যাব সম্পর্কে, আপনার স্কিলের কোন কোন পার্ট ওই ল্যাবে কাজ করবে সেইগুলো সম্পর্কে, আর সেইগুলো সমস্ত ডিটেলে লিখতে হবে। আদারওয়াইজ এই জেনারিক ইমেল কোনো কাজের নয়। তাই যদি আপনাকে পড়াশোনা করতেই হয়, আপনি নিজের মতো করে টেলার্ড বা কাস্টমাইজ কভার লেটার লিখুন, যেটা আপনার স্কিলকে পার্সোনালাইজড ওয়েতে এক্সপ্লেন করতে পারে। হ্যাঁ, একটা জিনিস বলতেই পারি, আপনি কভার লেটারটা পুরো লেখার পর এআইকে দিয়ে গ্রামার বা স্পেলিং চেকটা করিয়ে নিতেই পারেন, সেটা অফকোর্স পসিবল, কিন্তু পুরোটাই লেখা খুব একটা স্মার্ট অ্যাপ্রোচ নয়। এবার আপনাদের বলবো সেই 5টা প্যারাগ্রাফ যেটা কভার লেটারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা একে একে প্রত্যেকটা প্যারাগ্রাফ নিয়ে আলাদাভাবে কথা বলবো। প্যারাগ্রাফ 1, আপনার পরিচয়। সেখানে আপনাকে আপনার ডিগ্রি আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে 2 লাইনে ছোট করে ইন্ট্রোডিউস করতে হবে নিজেকে। ধরুন আপনি পিএইচডি করতে চান ক্লাইমেট সায়েন্স নিয়ে, আর আপনার এমএসসি এনভায়রনমেন্টাল বায়োলজিতে। তো সেভাবে বলতে পারেন, আমি অমুক ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে এমএসসি করেছি এবং আমার থিসিস হয়েছিল পার্টিকুলার, ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফিকেশন নিয়ে, যেটা হয়তো সেই ল্যাবের সাথে ভীষণভাবে কানেক্টেড। এবং প্রথমেই যদি আপনার রিলেটেড মাস্টার্স থিসিস নিয়ে কথা বলেন, তাহলে প্রফেসর খুব সহজেই আপনাকে লিঙ্ক করতে পারবেন তার ল্যাবের রিসার্চের সাথে। এবার আসি প্যারাগ্রাফ 2, আপনাকে বোঝাতে হবে সেই ল্যাব বা ইনস্টিটিউট আপনার কেন পছন্দ হলো এবং এর স্পেশালিটি কি যেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করেছে। ফর এক্সাম্পল, যেহেতু আপনার মাস্টার্স হয়েছে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে আর সেই ল্যাব কাজ করে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে, তাই আপনার জানা কিছু স্কিলস সেই ল্যাবের সাথে বা তাদের রিসার্চের সম্পর্কে খুব ভালোভাবে ম্যাচ করে যেতে পারে। সেই কানেকশনগুলোকেই আপনাকে এই প্যারাগ্রাফে তুলে ধরতে হবে। এবং আসি এবার প্যারাগ্রাফ 3-তে। এই প্যারাগ্রাফে আপনাকে বোঝাতে হবে যে আপনি তাদের রিসার্চ এবং রিসেন্ট পেপার সম্পর্কে খুব ভালোভাবে জানেন। এটা জানতে হলে আমাদের আগের ভিডিও দেখুন, যেটা আই লিঙ্কে দেওয়া আছে। এই টিপসগুলো কাজে লাগিয়ে সেই ল্যাবের রিসেন্ট পেপারস আপনারা খুব সহজেই সার্চ করতে পারবেন এবং পড়তে পারবেন, আর সেই ইনফরমেশনটাই ইনকর্পোরেট করতে পারবেন এই প্যারাগ্রাফ 3-তে। এখানে একটা ছোট টিপ দিয়ে রাখি, পেপার যখন আপনি পড়বেন, ডিসকাশন সেকশনে অনেক সময় রিসার্চ গ্যাপ বা ফিউচার রিসার্চ প্রসপেক্ট নিয়ে কথা বলা হয়। সেই গ্যাপগুলো যদি আপনি আপনার স্কিল সেটস আর আইডিয়া দিয়ে ফুলফিল করতে পারেন, তাহলে খুব সহজেই আপনার হবু মেন্টরকে খুশি করতে পারবেন এবং তিনি খুব সহজেই বুঝবেন যে তাদের রিসার্চ নিয়ে আপনি ভীষণভাবে ইন্টারেস্টেড এবং অনেক কিছু ভেবেছেন আপনার ফিউচার প্ল্যান নিয়ে। আর এই পয়েন্টটাই কানেক্ট করবে প্যারাগ্রাফ 4-কে। এটা আপনাকে আগের প্যারাগ্রাফের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে হবে, কেননা এখানে আপনাকে বোঝাতে হবে যে আপনার কি কি স্কিল সেটস আছে আর নলেজ আছে যেগুলো সেই ল্যাবের অনগোয়িং প্রজেক্টকে হেল্প করবে। স্পেশালি যেই গ্যাপগুলো আপনি মেনশন করেছেন 3rd প্যারাগ্রাফে, সেই রিসার্চ গ্যাপগুলো আপনি কি করে ভরাট করবেন আপনার স্কিল সেট কাজে লাগিয়ে, সেইটাই এই প্যারাগ্রাফে আপনাকে বিস্তারিতভাবে জানাতে হবে। আর এই প্যারাগ্রাফ তুলে ধরার একটা আদর্শ জায়গা আপনার সফট স্কিলস এবং হার্ড স্কিলসকে। ধরুন খুব কম সময়ে কম বাজেটে আপনি একটা প্রজেক্টকে কমপ্লিট করেছেন, বা ভীষণ টাইট ডেডলাইনে কাজ করেছেন, অথবা একটা টাফ সিচুয়েশন ছিল সায়েন্টিফিক্যালি, যেটা আপনি একটা অন্য স্কিল সেট বা অন্য টেকনিক ইনকর্পোরেট করে সলভ করেছেন।
এবং এই প্যারাগ্রাফটি সেই প্রফেসরকে বুঝতে সাহায্য করবে যে আপনার কিউরিয়াস মাইন্ডসেটের কথা এবং আপনি আউট অফ দ্য বক্স ভেবে কিছু সলিউশন আনতে পারেন তাদের রিসার্চের জন্য, যেগুলো ভবিষ্যতে তাদেরকে অনেক হেল্প করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ফিফথ প্যারাগ্রাফ, যেখানে আপনাকে কনক্লুড করতে হবে। এখানে আপনি করতে পারেন যেভাবে আপনি শুরু করেছিলেন আপনার প্যারাগ্রাফ 1কে, ইউ ক্যান গো ব্যাক টু দ্য পয়েন্ট 1, তাহলে একটা লিঙ্ক খুঁজে পাবে এবং গল্পটা সম্পূর্ণ হবে কভার লেটারের। এবং আপনাকে বলতে হবে যে আপনি রিপ্লাই চাইছেন এবং ভীষণই ইন্টারেস্টেড এই ল্যাবে কাজ করার জন্য বা সেই পিএইচডি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আর চেষ্টা করবেন যাতে কভার লেটারটা 1 পেজের মধ্যেই হয়, তাহলে পিএইচডি সুপারভাইজারকে অনেক বেশি সময় খরচ করতে হবে না আপনাকে জানার জন্য। আর একটা কথা, কভার লেটার লেখার পরে আপনি সেই কভার লেটারটা আপনার বন্ধু বা পরিবারের কাউকে দিয়ে একবার পড়িয়ে নেবেন, তাহলে বুঝবেন যে কভার লেটারটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে কিনা বা সেই প্যারাগ্রাফগুলো প্রপারলি লিঙ্কড হয়েছে কিনা বা একটা গল্প তৈরি হয়েছে কিনা তার মধ্যে দিয়ে, যে এটাকে আপনাকে খুব সহজভাবে তুলে ধরছে সেই পিএইচডি সুপারভাইজারের সামনে। এর সঙ্গে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখছি যেগুলো আপনার কভার লেটার লেখার সময় অবশ্যই মনে রাখবেন। প্রথমত, আপনি যখন অ্যাড্রেস করছেন ডিয়ার প্রফেসর বলে ছেড়ে দেবেন না, ডিয়ার প্রফেসর অমুক বা ডিয়ার ডক্টর অমুক বলে সম্বোধন করবেন। মানে উনাকে অ্যাড্রেস উনার নাম ধরে বা উনার ডেজিগনেশন আর নাম কম্বাইন ধরেই লিখবেন। আর কিছু ভেগ ফ্রেজ যেমন টু হুম ইট মে কনসার্ন কখনো ইউজ করবেন না। এছাড়া কিছু ক্লিশে ফ্রেজেস একদম অ্যাভয়েড করুন। আই এম হার্ড ওয়ার্কিং, আই এম প্যাশনেট অ্যাবাউট সায়েন্স, এইগুলো একদম লিখবেন না। এইগুলো কোনো ওয়েট কভার লেটারকে দেয় না। বরং এভাবে লিখুন যে হার্ড ওয়ার্কিং যদি বলতে চান সেটা কিভাবে, আপনি যে কোনো প্রজেক্টে অনেক লম্বা কাজ করেছেন বা অনেক শর্ট টাইমে আপনার প্রজেক্ট শেষ করে দিয়েছেন, আপনি ডেডলাইন মেনটেন করেছেন, এইসবগুলো দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারেন যে আপনি কিভাবে হার্ড ওয়ার্কিং, instead of just saying I'm hardworking. আপনি যে হার্ড ওয়ার্কিং সেটা আপনার সাথে উনি কথা বলেই পরে বুঝতে পেরে যাবেন। আর ভীষণ ভীষণ ইম্পর্টেন্টলি স্পেলিং গ্রামার চেক করবেন, ডাবল ট্রিপল চেক করবেন। এই সিলি মিস্টেকগুলো যদি থাকে, একটা ধারণা তৈরি হয়ে যায় অলরেডি, সেটা কিন্তু খারাপ। আর কভার লেটারে নিজের সম্পর্কে ইলাবোরেটলি লিখবেন না, কারণ ওই মুহূর্তে প্রফেসর আপনার জন্য ইন্টারেস্ট দেখাতে নাও পারেন বা ওই মুহূর্তে উনার দরকার নেই অত ডিটেল জানার আপনার সম্পর্কে। তাই যতটা পারবেন নিজের সম্পর্কে সামারাইজ লিখবেন। আপনার দায়িত্ব হলো সিভি থেকে কিছু ছোট ছোট রেলেভেন্ট পয়েন্ট তুলে ধরা কভার লেটারে, যেটাকে আপনাকে ভালোভাবে কানেক্ট করবে সেই পিএইচডি ডিসিপ্লিন বা পিএইচডি প্রোগ্রামে। আর যখন আপনারা ইমেল করবেন সেই প্রফেসরকে, মাথায় রাখবেন যেন কভার লেটার আর সিভি দুটোই অ্যাটাচ করেন সেই ইমেলের সাথে। আর সবশেষে মনে রাখবেন, আপনি যাকে ইমেল করছেন তিনি একজন মানুষ, আর তার থেকেও বড় তিনি একজন সায়েন্টিস্ট। তাই লেটারটা যেন একজন সায়েন্টিস্টকে রেসপেক্টফুলি লেখা হচ্ছে সেটা মাথায় রাখবেন। শুরুর দিকে যখন এসওপি বা কভার লেটার লিখতাম বা কোনো ইন্টারভিউতে যেতাম, তখন আমরা নিজের লাইফের ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতাম, যেগুলো ওই ল্যাবের কাজে কিভাবে কানেক্ট করতে পারে। যেমন আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, অনেক ছোট ছোট সায়েন্স আমরা শিখেছি আমাদের ডেইলি লাইফ থেকে। যেমন আমাদের গ্রামে ফিশ ফার্মিং যখন হতো কিংবা কোনো এগ্রিকালচার প্রজেক্ট হতো, সেগুলোতে আমরা কি কি প্র্যাকটিক্যালি দেখে শিখেছি, সেগুলো সুযোগ পেলেই আমরা এক্সপ্লেন করতাম বা এক্সপ্রেস করতাম আমাদের ইন্টারভিউ বা কভার লেটারে। এইগুলো ভীষণভাবে হেল্প করে একটা সায়েন্টিস্ট বা একজন প্রফেসরকে তোমার সম্পর্কে বা আপনার সম্পর্কে জানার জন্য। সিমিলারলি ছোটবেলায় যেহেতু আমার শান্তিনিকেতনে কেটেছে আর পাঠভবনে আমাদের ক্লাস হতো বাইরে, তাই পরিবেশের সাথে নিজেকে কানেক্ট করার একটা ভীষণ অ্যাডভান্টেজ পেয়েছি ছোটবেলা থেকেই। তাই এই কোয়ালিটিটা সাবকনশিয়াসলি কোনোভাবে কাজ করেছে আমার ভবিষ্যতের কভার লেটার বা ইন্টারভিউতে এই ক্যারেক্টারটা তুলে ধরতে। এইসব পয়েন্টসগুলো আপনি একটু ভেবে রাখবেন ইন্টারভিউ দেওয়ার আগে বা কভার লেটার লেখার আগে। এগুলো যদি আপনি ইনকর্পোরেট করতে পারেন আপনার কভার লেটারে, দ্যাট উইল বি দ্য বেস্ট। প্লিজ যাওয়ার আগে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা একবার চেক করুন। এখানে আমি রাখছি আমার কমান্ড লাইনটা, যেটা এআইকে দেওয়া হয়েছিল জেনারিক কভার লেটার লিখতে। এইটা আপনারা দেখে রাখবেন আর স্ট্রিক্টলি এটা অ্যাভয়েড করবেন, একদম ইউজ করবেন না। আর আমরা যে কভার লেটারের স্ট্রাকচারটা দেখালাম, সেই 5টা প্যারাগ্রাফের সাবজেক্ট আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনাদের
সুবিধা হয় পরে। আর এই সাবজেক্টগুলো অবশ্যই আপনার কভার লেটারে রাখবেন। আশা করি আমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমাদের এই স্টাডি অ্যাব্রডের যে সিরিজটা শুরু করেছি তাতে সবার জন্য, সমস্ত পিএইচডি অ্যাপ্লিকেন্টস অথবা পোস্টডকদের জন্য অনেক রকম ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। তার লিঙ্কটা ওপরে আই বাটনে আমরা দিয়ে রাখলাম। এই ভিডিওগুলো আশা করি আপনাদের পিএইচডি অ্যাপ্লিকেশন বা পোস্টডক অ্যাপ্লিকেশনে অনেক রকম ভাবে সাহায্য করবে। আজ তাহলে এইটুকু, আজ আসি।